একদিকে আপনি তাদেরকে হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? দাওয়াত দিয়ে হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? কওমি সার্টিফিকেটকে, কওমি সার্টিফিকেট প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন। তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয়। তারা ওই দেশের মানুষ, তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে, তারাও মানুষ গড়ার কারিগর। আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলো মানুষকে ভালো মানুষ উপহার দিচ্ছে। আপনারা যখন তারা মেইন স্ট্রিমে থাকবে না কেন? আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন? তখন এই দাবিটা ছিল এবং অনেকটা ম্যাচিউরড পর্যায়ে ছিল। এই সরকার 15.5 বছর সময় নিয়েছে, যেভাবেই হোক। আমাদের সরকারটা তো মাত্র 5 বছরের জন্য ছিল। এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে। আচ্ছা, বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায়, এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়, আমি যেটাকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে, কিরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থায় ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটা তো সফিস্ট। রাষ্ট্রীয় প্রত্যেকটা ডক্টর শফিকুর রহমান, আপনি তো অসাধারণ বিতর্কে, এটা তো সফিস্টদের মতো হলো, প্রশ্নের বিপক্ষে প্রশ্ন। লোকরা, জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়? আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি জামায়াতে ইসলামীর অবস্থানটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা না। হ্যাঁ, মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন। আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন। কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। কিন্তু মোদি সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই, যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন। ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সংবিধানে আপনি আইন অঙ্গনের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার টা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপার। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সব সময় বলবো। প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো, আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি, দেখতে চাই। মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ, আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ, কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে, বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয়। সেই জন্য আমি এটা বলতেছি। আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের, আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল, বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলার না,
কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এইসবের সম্মুখীন হচ্ছেন। এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন? গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া আসলে হচ্ছে। দেখেন, তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া, আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি না। কিন্তু কেউ যদি পারপিট্রেটর হয়, যদি মানুষের উপর জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, যদি দেশের টাকা আহ লুণ্ঠন করে বিদেশে পাচার করে, তাহলে তার তো বিচার হতে হবে। হুম হুম। তার বিচার হওয়াটা উচিত। এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের, বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে। তাও আমরা বলবো যে এটা আইনের মাধ্যমে হওয়া উচিত, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত, কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব না। বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী, আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব। এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না, এটা তাদের অপরাধের কারণে। না, কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ, বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটি নিয়ে আমার প্রশ্ন না। কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবস্থান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন, কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণতাকে এর মধ্যে দেখতে পাচ্ছি না। বারবার বলাও হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া খুলে মোটেই আমরা না। দেখি যে এর তখন সাথে জামায়াতে আমাদের ইসলামকে এটি বলেছে এর সেজন্য। এর এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত, নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা, একজন সমর্থক জড়িত নেই। ওকা। একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান, যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে, এটি অনেক বিশ্লেষকই বলছেন। আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না। কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার না, না, জনসভায় না। আপনার বক্তব্য চলাকালেই কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। আমরা এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? আপনি তো সচেতন সাংবাদিক, আপনি রাইট। আমাকে একটু বলে সাহায্য করেন। আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয়ভাবে অনেকে না, করেছেন। অনেকে না, যে তালিকাটা হয়েছে হুম। এটার 8 ভাগের 7 ভাগ তাদের একার পাতে পড়েছে। এটা কি এমন হতে পারে এখন যে যদি আপনাদের দলের হ্যাঁ লোকেরা আওয়ামী বলেন, লীগে জয়েন করেছে, নাকি আওয়ামী লীগই করতো তার আগেও? তারা তারা পরিষ্কার করলো না কেন? আমি জানি তারা না, পরিষ্কার করতে আমি পারতো। জানি না, আমি জানি না, আমি জানি না, তারা হয়তো পরিষ্কার তাইলে করতে পারতো। তাইলে যে দলে যেভাবেই হোক, যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল। খুশি কিনা ফেসবুক ইনস্টাগ্রামে আপনাকে যে পরিমাণ মানুষ ফলো করে, যারা ফলো করে সেই অডিয়েন্সটাই আপনার আসলে কাঙ্ক্ষিত অডিয়েন্স কিনা, এই সংখ্যাটার ব্যাপারে বা এই অডিয়েন্সটার ব্যাপারে আমি আসলে জানতে চাইছি। এই কারণে এই অডিয়েন্সটা বা তার চাওয়া বা তার চাওয়ার যে ধারাটা, সেটা আপনার উপর বা আপনার কাজে প্রভাব বিস্তার করে কিনা। ভাইয়া, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমার আমার যারা ফলোয়ার্স, আমি জানি না যে সবাই আমাকে পছন্দ করে বলে আমাকে ফলো করে কিনা। এটা কিন্তু আমি শিওর না। সো আমার ফলোয়ার্স অনেক আছে, বাট কয়জন আমাকে পছন্দ করে বা আমার ভক্ত, সেই ব্যাপারে কিন্তু আমি শিওর না। সেটা সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি সোশ্যাল মিডিয়ায়, সেটা ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক। আর যারা আমার অডিয়েন্স, যারা আসলে আমাকে আমার কাজের জন্য পছন্দ করে, তারা আমি যেরকম, আমি যেই কাজগুলো চুজ করি, আমি যেই ধরনের কাজ এখন করছি, সেগুলো দেখেই পছন্দ করেন। এবং সেই অডিয়েন্স যে সবাই আসলে আমার ফলোয়ার্সদের মধ্যে আছে বা তারা আমাকে ফলো করছে সবসময়, এরকম না। আমি এই পার্থক্যটা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অদ্ভুত বাজে কমেন্ট করতে থাকে অনেকে, এবং তারা হয়তো আমাকে ফলোও করছে। হ্যাঁ, কিন্তু তারা আসলে আমার রিয়েল অডিয়েন্স বা আমাকে পছন্দ করে এইরকম না।
কিন্তু আমার আমার কাজ যারা পছন্দ করে সেই রকম স্পেসিফিক একটা অডিয়েন্স গ্রুপ আমার আছে, এবং আমি শিওর না যে তারা সবাই আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে কিনা, বাট আমার কাজকে তারা ফলো করে, এইটুকু আমি এনশিওর করতে পারবো। ডক্টর বাদন, একটা জিনিস কি আমি এরকম প্রশ্ন করতে পারি যে ধরেন এরকম কি হইতে পারে যে একটা অডিয়েন্স আপনাকে আসলে আপনাকে সিনেমায়, নাটকে বা অন্য কোনো জায়গায় দেখতে পছন্দ করতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আপনার উপস্থিতি, আপনার যে ব্যক্তিগত মত প্রকাশের যে হুম। প্ল্যাটফর্ম, সেইটাতে তারা আপনাকে খুব বেশি পছন্দ করতেছে না, এটাও কি হইতে পারে কিনা? হতেই পারে ভাইয়া। কারণ আমি আমার কাজ দিয়ে বা ব্যক্তিগতভাবে ২ টা তো আলাদা জায়গা। আমার প্রফেশনাল জায়গা, হুম, পার্সোনাল মানে আমি পার্সোনালি যেরকম সেটা ডেফিনিটলি হুম, একদমই আলাদা একটা জায়গা। এবং কারো অনেক সময় মনে হতেই পারে যে আমার চিন্তা ভাবনা, আমার আ যে আম মানসিক গঠন সেটার সাথে হয়তো তার অনেক মতামত একরকম হচ্ছে না, বা তার মনে হচ্ছে যে আমি এই স্টেপটা কেন নিয়েছি বা এই কথাটা কেন বলছি। এরকম কিন্তু হতেই পারে। এবং তারা আবার আমার কাজকে সাপোর্ট করতে পারে। এরকম অডিয়েন্সও হুম, আছে, এবং আমার জন্য এরকম অডিয়েন্স অনেক আছে আসলে। কারণ আমি যে ধরনের কাজ করি, আমি অনেক অডিয়েন্স দেখেছি যারা আমার কাজকে অনেক সাপোর্ট করে। আবার আমি এরকম অডিয়েন্সও দেখেছি যারা আমাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে। তাদের কাছে আমার পার্সোনালিটি বিনিয়োগকারীরা ব্যবসা হিসাবে এই দেশের বিনিয়োগ, বা বিশেষ করে আমি যদি চলচ্চিত্রের কথাই বলি, চলচ্চিত্রে বিনিয়োগ করছেন না? আ আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া। কিন্তু হুম, করে সেটা কন্টিনিউ করতে পারছেন না। হুম, হুম, কন্টিনিউ করতে পারছেন না। অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে, যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো, বা আমি লাভের মুখ দেখব। কিন্তু আমাদের এখানে আমাদের কিন্তু আ মানে খুবই অসাধু মানুষ আছেন, যারা আসলে কোনো কিছুকেই ঠিকমতো করেন না। তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন, তখন তারা কিন্তু আর আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না। আ হুম, এইটা আমি অনেক ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি যে, তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, তারা চান ভালো কাজ হোক। কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন, যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে, তো তারা কি হয় ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাঁধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না। আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন। কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না। এবং হুম, কেন করছেন? এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না। সো তাদের কাছে প্রচুর টাকা আছে। শুধু টাকা থাকলে হবে না। আমি একটা জিনিস ভাইয়া খুবই এড করতে চাই। আমাদের এখানে প্রোডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি আমার টাকা আছে, সো আমি একটা সিনেমা প্রোডিউস করে ফেলবো। একজন প্রোডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে আম আ শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশনকে দেখা দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট, এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে। কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রোডিউসিং মনে করছে যে তারাই প্রোডিউসার। কিন্তু এই জিনিসটা না আসলে। সো আমাদের হুম, এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া। আমাদের এখানে বুঝতে কিন্তু পারছি। ঐরকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই। যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল আ মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে। সো আমরা ওকে। এখানে সবাই হচ্ছি যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি। এরকম করে তো আসলে হয় না। এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে। সো হুম, ইনস্টিটিউশন এর উপরে একটা জোর দেওয়া উচিত যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে। তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন হবে, এবং মানে করাপশন তো ডেফিনিটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে, মেবি বন্ধ তো হবে না হয়তো। কমানো গেলে সেটা ডেফিনিটলি আরো অনেক ভালো কিছু আমরা দেখব। বাদন, এবারের যে আমি প্রসঙ্গটি সেটির প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন, একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো। সেটি হচ্ছে অনুদানের হুম। চলচ্চিত্র। আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে। কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও। কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি, সেটি বিশেষ কোনো রাজনৈতিক দল, অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছেন তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন। সেই ছবি দিয়ে কোনো মতে ছবিটি শেষ করা হবে, ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে। এইটি অনেকে সম্পর্কে একটু করেনও না ভাইয়া। সেটি অনেকে শেষও করেন না। সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আফজাল ভাইয়ের কাছেও একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল, মানে আগে কিরকম ছিল এখন কিরকম। আগে বাঁধনকে শুনতে চাই। বাঁধন, অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত।
আচ্ছা, আমি আগের ব্যাপারটা জানি না, বাট না, আমি আগেরটা আফজাল ভাই রিসেন্ট বলুক। মানে আমি আপনি আমার এখনকারটাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমার জীবনের মাত্র ৪-৫ বছর হয়েছে আমি খুব মনোযোগী হয়েছি যে আসলে আশেপাশে কি হচ্ছে এটা আমি দেখতে চাই। হুম। তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানে কিছু চলচ্চিত্র আছে যেগুলো অসাধারণ, যেগুলো খুবই ভালো ডিরেক্টররা পাচ্ছেন, খুবই ভালো কাজ করছেন এবং তারা রিলিজ করছেন। কিন্তু কিছু, কিছু প্রজেক্ট আছে যেটা খুবই প্রশ্নবিদ্ধ এবং অনেক সময় সেগুলো আবার পুরস্কারও পেয়ে যাচ্ছে। সেটাও প্রশ্নবিদ্ধ। সো অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায় এবং অনুদানের জায়গাটায় যদি একটা ইয়াং ছেলে-মেয়ে মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি, সত্যি আসলে বিবেচনা করেই অনুদানের আ জায়গায় করাপশনটা কম থেকে যদি আসলে অনুদানটা দেয়া হতো, তাহলে অনেক, অনেক, অনেক ভালো, ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম এট লিস্ট বাংলাদেশে আসতো। এটা আমি বিশ্বাস করি। কারণ আমি লাস্ট ৪-৫ বছরে আমি যেটা দেখেছি যে যেইটা ভালো হয় সেটা খুব ভালো হয় এবং কিছু, কিছু চলচ্চিত্র কাজও হয় না। ওগুলো টাকা আবার ফেরত নিতে হয়, কেস করতে হয়। মানে অদ্ভুত ঘটনা। তো তারা এইরকম irresponsible মানুষকে তারা কাজটা দেনই কিভাবে? যখন এটার মানে অনুমোদন দেয়া হয়, মানে এটা যখন অনুদান দেয়া হয় তখনই তাদের কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে। কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো, যদি সত্যি, সত্যি যারা অনুদান পাওয়ার আ জন্য এলিজিবল তারাই পেতেন, তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো, ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো। খুব, খুব ভালোভাবে হতো।